বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আসলে মায়াই লাগছে একরকম। কারণ জুলাই সন্ত্রাসে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান কি ছিল আপনারা সবাই জানেন। সেই বিদেশি শক্তির দালালি করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিভাবে মানুষকে মাঠে নামিয়েছিল আপনারা জানেন। কিভাবে সেনাবাহিনী এই জঙ্গিদেরকে এবং জামায়াতকে সমর্থন দিয়েছিল সেটা আপনারা জানেন। তো সেনাবাহিনী আসলে কি ভেবেছিল যে তাদের কথা অনুযায়ী বাংলাদেশের আগামী রাজনীতি চলবে? আগামী রাজনীতিতে পুরো নিয়ন্ত্রণটা সেনাবাহিনীর হাতে থাকবে? না ভাই, এটা সেনা শাসনের দেশ না। সেনাবাহিনী বহুবার চেষ্টা করেছে এই দেশের ক্ষমতা দখল করে টিকে যাওয়ার জন্য। সেই সেনা কর্মকর্তারা আমরা জিয়া থেকে শুরু করে এরশাদ থেকে শুরু করে অনেক সেনা কর্মকর্তাকে দেখেছি, বিভিন্ন সময় 111-এর সময় দেখেছি সেনা কর্মকর্তারা কিভাবে দেশ দখলের পায়তারা করেছে। তারপরে তারা কেউই টিকতে পারেনি। এবারেই সেনাবাহিনীও চেষ্টা করেছিল জুলাইয়ের পরে হয়তো তাদের নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ, এবং তারা সেই জায়গায় চেষ্টাও করেছিল। চেষ্টা কিভাবে করেছিল সেই তথ্যটাও আমরা দেব। আপনারা দেখলেন যে তারেক ক্ষমতায় বসবার পর থেকে আফজাল নাসের ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক, তারপরে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, তারপরে শেখ মামুন লেফটেন্যান্ট জেনারেল সাবেক, এরা সবাই গ্রেপ্তার হলো। তারেক জিয়াদের সবাইকে গ্রেপ্তার করেছে, কারণ 111-এর সঙ্গে তারা সম্পৃক্ত ছিল বলে তারেকের মানে ক্ষোভ। তো এখন বিষয়টা হচ্ছে তারেকের ক্ষোভ থাকবে না কেন? তারেক সেই সময় দুর্নীতি করতে করতে বাংলাদেশটাকে 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, মানুষকে কারেন্টের কথা বলে খাম্বা ধরিয়ে দিয়েছে, 10% হাওয়া ভবন, মানে এগুলো সব আপনারা জানেন কাহিনীগুলা। তো সেইগুলার প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন সেনাবাহিনী ওর এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে অ্যাকশনে গেল, তারপরে ওর কোমর ভেঙে দিয়েছে। এখন পর্যন্ত আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় যখন তারেক কোনো একটা প্রোগ্রামে যায় তাকে 2-3বার চেয়ার পাল্টাতে হয়, কারণ কোমরের ব্যথায় সে সব চেয়ারে বসতে পারে না। মানে এমন ভাঙ্গা ভেঙেছে, 17 বছরে ভাঙ্গা জোড়া লাগেনি কোমরের। সেই কোমর ভাঙ্গা তারেক সেনাবাহিনীকে ছেড়ে দেবে? যেই তারেক ধরেন তার প্রতিপক্ষ শেখ হাসিনাকে হত্যা করার জন্য 21শে আগস্টের মতো ঘটনা ঘটাতে পারে, যেই তারেক মানে এহেন কোনো মানে তরিকা নাই যে তরিকা তার প্রতিপক্ষকে বিনাশ করার চেষ্টা না করে। তারেক যাকেই শত্রু মনে করে তাকে গ্রেনেড দিয়ে হোক, গুলি করে হোক, জেলখানায় হোক, তাকে খুন করবেই। তারেকের এই খুনের নেশা তো আজকে নতুন না, ও তো সেই আগে থেকেই করে আসতেছে এই ব্যাপারটা। তো বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের মনে আছে যে 9 ডিসেম্বর 2025 101 জন সাবেক সেনা কর্মকর্তা গুলশানে বিএনপির অফিসে এক হয়েছিল। তখন তারেক জিয়া লন্ডনে। তো লন্ডন থেকে তারেক সরাসরি যুক্ত হলো সেই ইয়েতে বক্তব্য মানে অনুষ্ঠানে। তো যুক্ত হয়ে তখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমি তার কাছে প্রকাশ্যে লাইভে ক্ষমা চাইল যে আপনার সঙ্গে আমি একটু খারাপ দুর্ব্যবহার করেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন, এই ব্যাপার। তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমি বলেছিলাম যে সেনাবাহিনী তারেকের কোমর ভাঙ্গা, তারেকের সেই সময় অপকর্ম, তারেক যে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু করবে না, মূলত তার একটা পাবলিক স্টেটমেন্ট হিসেবে যে কোনো একজন সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছে। এবং তারেক ক্ষমতায় আসবার জন্য প্রকাশ্যে লাইভের মধ্যেই সবার সামনে বসে সেই সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। এই ক্ষমাটা মূলত ব্যক্তি রুমির কাছে না, এই ক্ষমাটা নেওয়া হয়েছিল পুরো সেনাবাহিনীর কাছে, যে ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমাকে বাংলাদেশে আসতে দাও, আমি ক্ষমতায় আসি, আমি তোমাদেরকে কিছু করব না। এবং সেনাবাহিনীর এই বোকাচোদাগুলা এই বোকাচোদাগুলা ওই এক সরি বলায়া তারেক জিয়াকে দিয়া ভেবেছিল তারেক জিয়া নিশ্চয়ই আমাদেরকে আর কিছু বলবে না, যেহেতু পাবলিকলি ক্ষমা চেয়েছে। তারেক জিয়া জানে সে কি করবে। ক্ষমতার মসনদে বসার আগ পর্যন্ত ও যদি প্রত্যেক সেনা কর্মকর্তার পায়ে ধরে বাড়ি বাড়ি গিয়েও ক্ষমা চাইতে হইতো, বাড়ি বাড়ি গিয়ে পা ধরে মাপ চেয়ে সেটা লাইভ ভিডিও প্রচার করত। তারপর ও জানে ক্ষমতায় আসার পরে যেই পা আমি ধরেছি সেই পাই থাকবে না পৃথিবীতে। এটা তারেকের রাজনীতি, যেটা আমরা বহু আগে থেকে দেখে আসছি। তো সেনাবাহিনী জুলাইতে এত অপকর্ম করা, এত কিছু করা, সব কিছুর পেছনে ওদের যে বিদেশি প্রভুরা রয়েছে, সেই বিদেশি প্রভুদের ব্যাপার এখন তো ওই যে মানে কি বলে আপনার আসিফ নাহিদ, ওরাই বলে ডিপ স্টেট ডিপ স্টেট। যখন আমরা বলেছি তখন ভালো লাগেনি আপনাদের, আপনাদের চুলকাইছে তখন। এখন আপনার বাপেরা বলে ডিপ স্টেট, এখন শুনতে মজা লাগে নিশ্চয়ই যে বাংলাদেশে ডিপ স্টেট কাজ করে। তো এখন বিষয়টা হচ্ছে এই ডিপ স্টেটের একটা উইংস হিসেবে তো কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনী তারেককে দিয়ে একবার ক্ষমা চাওয়া ভাবছিল তারেক আমাদেরকে মাফ করে দিছে, তারেক আর কোনোদিন আমাদের বিরুদ্ধে যাবে না। কিন্তু বর্তমানে একে একে গ্রেপ্তার করা হচ্ছে।
এবং আরো 1 ডজনের উপরে সেনা কর্মকর্তা খুব দ্রুত গ্রেপ্তার হবে। লিখে রাখেন আমার কথাটা, 1 ডজনের উপরে সেনা কর্মকর্তা দ্রুতই গ্রেপ্তার হবে এবং তারা জেলখানায় পচে মরবে। কারো ফাঁসি দেওয়া হবে, কাউকে জেলখানার ভেতরেই হত্যা করা হবে, এবং কাউকে ধরেন জেলখানায় রাখতে রাখতে বয়সের কারণে মারা যাবে। এই 3টা ওয়েতে এই প্রত্যেক সেনা কর্মকর্তার বিচার মানে সম্পন্ন হবে। এবং সেই জায়গাটা থেকে ধরেন তারেক জিয়া কখনোই সরবে না। যারা আশা করছে যে তারেক জিয়া বোধহয় পাল্টে যাবে, তারেক জিয়া এটা করবে সেটা করবে, ভাই কিচ্ছু করবে না। এই তারেক জিয়া প্রতিহিংসার জন্য, এই তারেক জিয়া প্রতিশোধ নেবার জন্য হেন কোনো কাজ নাই যেটা করতে না পারে, যেটা আপনারা আগের জামায়াত বিএনপির আমলটাকে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে সেনাবাহিনী এই যে যারা রয়েছিলেন আন্দোলনে, জুলাই আন্দোলনে, তাদের প্রাপ্যটা কি, মানে তাদের প্রাপ্তিটা কি, তারা কি পেয়েছে এই আন্দোলন থেকে একটু হিসেব করেন। এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদেরকে, যে সকল সাবেক সেনা কর্মকর্তারা 111-এর সময় সেনাবাহিনীতে ছিল, তাদের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে আপনার ইয়েতে চলে গেছে, মালয়েশিয়াতে আছে, দুবাইতে আছে, কেউ ইউএসএ তে আছে, এবং তাদের ব্যাপারেও যাবতীয় তথ্যপত্র নিয়ে সেই দেশের সরকারকে পাঠানো হচ্ছে এবং হচ্ছে তাদেরকে কিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। যদিও এটা সহজ কোনো কাজ না, এটা অনেক দীর্ঘমেয়াদী একটা জটিলতা, তারা পারবেন কিনা সেটা অন্য ব্যাপার, কিন্তু তাদেরকেও ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য পরিকল্পনা চলছে। সেনা অফিসার যারা এই মুহূর্তে পর্যন্ত সেনাবাহিনীতে যুক্ত রয়েছে বিভিন্নভাবে, আওয়ামী লীগ সময়ের ধরেন আওয়ামী লীগ টার্মে পদোন্নতি পেয়েছিল বা আওয়ামী লীগ সময় ভালো কাজ করেছে, এরকম সেনাবাহিনীর সবার একটা তালিকা তৈরি করা হয়েছে। ওয়াকারকে এখনো সরায়নি, কারণ এই খুনগুলো প্রত্যেকটা করানো হবে ওয়াকারের হাত দিয়ে। যেরকম রাষ্ট্রপতিকে সরানো হয়নি, কারণ রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি যেই কাজগুলো করবে সেই কাজগুলো বিএনপি, ধরেন আমাদের রাষ্ট্রপতি তো করেনি, আওয়ামী লীগের বসানো রাষ্ট্রপতি করেছে। ধরেন শেখ হাসিনার ফাঁসির কার্যক্রম, ধরেন শেখ হাসিনার সেই ফাঁসিটা যদি কোনোভাবে এই রাষ্ট্রপতিকে বসায় রেখেই দেওয়া যায় রাষ্ট্রপতির স্বাক্ষরে, তাহলে ব্যাপারটা কেমন হয়? যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে, আমরা তো দেইনি, আমাদের রাষ্ট্রপতি ছিল না। ঠিক একইভাবে যেই কর্মকর্তারা 111-এ জড়িত ছিল, যেই সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের ফেভারে কাজ করেছিল কিংবা আওয়ামী লীগের সময় পদোন্নতি পেয়েছিল, যাদেরকে এই বিএনপি তার জন্য ক্ষতিকর মনে করবে, তাদের প্রত্যেককে হত্যা করার জন্য ওয়াকারকে বসায় রাখা হয়েছে। এই ওয়াকার কে দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডকে জায়েজ করা হবে, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে প্রত্যেকটা মানে গ্রেফতারকে জায়েজ করানো হবে। কারণ হচ্ছে এটা তো আওয়ামী লীগের সময় সেনা প্রধান, আমরা তো কোনো নতুন কিছু করিনি। আওয়ামী লীগের সেনা প্রধানই বলতেছে যে এই লোকগুলো অপরাধী। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা অনেক আগে থেকেই ডিজাইন করা। অতএব 9 ডিসেম্বর 2025 তারেক জিয়া যখন 101 জন সেনা কর্মকর্তাকে বসায় রেখা সৈয়দ ফাতিমি আহমেদ রুমির কাছে সরি বললো, সেনা কর্মকর্তারা ভেবেছিল তারেক জিয়া তো আমাদের মাফ করে দিয়েছে। তারেক জিয়া সেখানে বলতেছিল যে রুমি সাহেব, আমি দীর্ঘদিন আপনার নাম্বার চেষ্টা করেছি, আপনার সঙ্গে যোগাযোগ করতে কোনোভাবে পারিনি। আপনার মনে হয় 17 বছর তারেক জিয়া একটা মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে বেড়াইছে, পায় নাই? ভাই আমি শাহাদাত রাসেল, আমাকে যদি তারেক জিয়া বলতো, আমি 5 মিনিটের মধ্যে রুমির ব্যক্তিগত ফোন নাম্বার তাকে প্রোভাইড করতে পারতাম। আর তার এত বিএনপির লোকজন কেউ তার ফোন নাম্বারটা তাকে দিতে পারেনি, যে 17 বছর তারেক জিয়া চেষ্টা করেও নাকি তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি কোনোভাবে। এই কথা আপনাদের বিশ্বাস হয়? মূলত তারেক জিয়া ক্ষমা চায় না, তারেক জিয়াকে ক্ষমা চাওয়ানো হয়েছিল সেই সময়। সেনাবাহিনী ভেবেছিল একবার পাবলিকলি ক্ষমা চাইলে তারেক জিয়া, হয়তো তারেক জিয়া আসার পরে আর কোনো আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। তো তারেক জিয়া তখন মিউচুয়াল করে, আচ্ছা আমি তোমাদেরকে কিচ্ছু করবো না, বকা দেবো না, গালি দেবো না, তোমরা আমাকে দেশে আসতে দাও, ক্ষমতায় বসিয়ে দাও, তোমাদেরকে দুধে ভাতে রাখবো, মোটামুটি এগুলো ওয়াদা করে মানে চলে আসছিল বেচারা ক্ষমতায়। আর এখন আসার পরে সেনাবাহিনীর এখন পর্যন্ত মানে 5 থেকে 6 জন গ্রেপ্তার হয়েছে, আরো ধরেন 1 ডজন গ্রেপ্তার হবে আগামী কয়েকদিনের ভিতরে। আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, দেখেন সেনাবাহিনীর কোমরটা কিভাবে ভাঙে। তারেক জিয়ার যে কোমর ভেঙেছিল, সেনা কর্মকর্তাদের মধ্যে একটা বড় অংশের কোমর এমন ভাবে ভাঙবে যে সারা জীবন তারা মনে করেন তারেক নাম জপতে মরে যাবে, এইরকম ভাবে কোমর ভাঙবে সেনাবাহিনীর। এবং এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ জুলাই ষড়যন্ত্রে এই দেশটাকে ধ্বংস করেছে সেনাবাহিনী। সরাসরি আমরা এটা বলি, এই সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী পাকিস্তানপন্থী একটা দল, যাদের একটা অংশ আবার বিএনপিও করে, তাদের সরাসরি ইন্ধনে এই সমন্বয়ক থেকে শুরু করে এই কুলাঙ্গার টোকাইয়ের বাচ্চাদেরকে ঢাকা শহর ব্লক করা থেকে শুরু করে সবকিছু সহায়তা করেছে সেনাবাহিনী। ইন্টারনালি গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিল, আপনারা অনেক
ছাত্র সমন্বয়কদের পরবর্তীতে বক্তব্য দেখেছেন যে তারা বলেছে যে সেনাবাহিনী এত তারিখে আমাদেরকে জানিয়েছে তোমরা রাস্তায় নামো, আমরা তোমাদের বিরুদ্ধে কিছু করব না, তোমরা যা ইচ্ছে করো। হ্যাঁ, তো এই গ্রিন সিগন্যালটা সেনাবাহিনী অনেক আগেই দিয়েছিল, দেওয়ার মাধ্যমে এই দেশটাকে ধ্বংস করেছে। এবং কিভাবে ধ্বংস করেছে সেটা নিশ্চয়ই একটু একটু করে আপনারা বুঝতে পারছেন। সাধারণ মানুষ সেটার ফল ভোগ করতেছে প্রতিনিয়ত, এই দেশটাকে সেনাবাহিনীর ধ্বংস করার। তো সাধারণ মানুষকে এই যে আজকেই পতনের মধ্যে ফালানো হয়েছে, সাধারণ মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জানুয়ারিতে 1 মাসে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধুমাত্র মানুষ তার ডিপোজিট, যেটা ধরেন গত 5 বছর বসে যে টাকাটা জমিয়েছিল, সেই ডিপোজিট থেকে 9,000 কোটি টাকা উত্তোলন করেছে সাধারণ মানুষরা। তাদের সেভিংস ভেঙে খাচ্ছে সাধারণ মানুষ, কারণ তাদের বর্তমান উপার্জনের হাল এতটা বেহাল। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ একা সাফার করবে, ব্যাপারটা যদি সেনাবাহিনী ভেবে থাকে ভুল করবে। কারণ প্রকৃতি কাউকেই তার প্রাপ্য বুঝাই দিতে দেরি করে না। সাধারণ মানুষ যখন ধরেন হামের কারণে তার শিশু বাচ্চাদেরকে হারাচ্ছে, নিষ্পাপ বাচ্চাগুলো মারা যাচ্ছে জুলাই অপকর্মের কারণে। কারণ জুলাই অপকর্মের মাধ্যমে তো ইউনূস আসছে, ইউনূস টিকা কার্যক্রম বন্ধ করে রেখেছিল। ইউনূসের যৌন দাসী, যৌবনে যিনি সাপোর্ট দিয়েছিলেন বিছানায় ইউনূসকে, সেই নূরজাহান বেগমকে মন্ত্রী বানানো হয়েছিল, উপদেষ্টা বানানো হয়েছিল স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য খাতকে নাঙ্গা করে দিয়ে চলে গেছে। এখন বিএনপি স্বাস্থ্যমন্ত্রী বলে যে একটা গস কেনারও টাকা নাই আমাদের, একটা সিরিজ কেনারও টাকা নাই। এইরকম কোনোদিন দেখেছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতে একটা টাকা নাই, সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে? তো এগুলো পুরাটাই তো জুলাইয়ের মাধ্যমে তো এগুলো ঘটানো হয়েছে। তো জুলাইয়ের পেছনে যারা ছিল তারা কি সবাই ভালো থাকবে? সাধারণ মানুষকে না খাওয়া মারবেন আপনি, সাধারণ মানুষ এই মানে দুর্বিষহ জীবন যাপন করবে, আর আপনি যদি ভাবেন যে আপনাকে কোনো বিচারের আওতায় আনা হবে না, আপনি কোনো না কোনো দিক থেকে প্রকৃতি আপনাকে আপনার সাজা বুঝিয়ে দেবে না, যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল। কিন্তু আমাদের সেনাবাহিনীর কুলাঙ্গাররা এটাই আশা করেছিল যে মরলে সাধারণ মানুষ মরবে, আমার কি, হ্যাঁ আমরা সেনা কর্মকর্তা, আমাদেরকে কে টাচ করে, আমরা বউ বাচ্চা নিয়ে খুব সুখে জীবন যাপন করব। তাদের প্রতি সহানুভূতি রইল। অপেক্ষা করেন কোমর ভাঙ্গা তারেক আপনার কোমর ভাঙ্গার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে। এখন বর্তমানে যারা গ্রেপ্তার হয়েছে, যারা গ্রেপ্তার হয়নি, আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন, কোমরের মেরুদণ্ডের হাড়কে শক্ত করুন, কারণ মেরুদণ্ডের উপর দিয়ে ঝড় আসতেছে আপনার। এরপরে কোন চেয়ারে বসবেন, তারেক যেমন 2-3টা চেয়ার পাল্টে পাল্টে বসে, কোন চেয়ারে বসে একটু আরাম লাগে, আপনারাও এখন থেকে সেই চেয়ার খুঁজে বের করুন কোন চেয়ার কোমর ভাঙ্গাদের জন্য মানে আরামদায়ক। সেনা কর্মকর্তাদের প্রতি আমাদের এইটুকু পরামর্শ, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি তো একটা ভালোবাসা আছে আমাদের, তাই আমাদের পরামর্শ হচ্ছে এটা যে এখন থেকেই ঘুরে ঘুরে চেয়ার খুঁজতে শুরু করুন যে কোমর ভাঙ্গা নিয়ে কোন চেয়ারে বসতে ভালো হয়। আর যদি আপনি খুঁজে না পান, তার গিয়ে সঙ্গে যোগাযোগ করুন। 17 বছর ভাঙ্গা কোমর নিয়ে ঘুরতে ঘুরতে তিনি অন্তত এইটুকু ভালো জানেন যে ভাঙ্গা কোমরের জন্য কোন চেয়ার আরামদায়ক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।